আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2017 সাল অবচয়ের অঙ্কটা আমি আজকে করাচ্ছি। প্রশ্নটা আগে একটু পড়ে নিবা সবাই। জনাব রহিম তার ব্যবসায়িক কার্যাবলী সম্পাদন করার জন্য 2012 সালে 1 জানুয়ারি তারিখে 4,75,000 টাকার একটি মূল্যের মোটর গাড়ি ক্রয় করেন। উক্ত গাড়িটি রেজিস্ট্রেশন বাবদ 25,000 টাকা খরচ হয়। অনুমান করা হয় গাড়িটির আয়ুষ্কাল 10 বছর। ভগ্নাবশেষ মূল্য 1 লাখ টাকা। 14 সালে 1 অক্টোবর তারিখে গাড়িটি 3,65,000 টাকা বিক্রি করা হয়। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বছর সমাপ্ত করা হয়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। প্রথম প্রশ্ন হলো মোটর গাড়ি বিক্রয়জনিত লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়। প্রথম প্রশ্ন। তারপরে বললো অবচয় হিসাব তৈরি করো। তারপরে বলা হলো মোটর গাড়ি হিসাব তৈরি করো। তিনটা কিন্তু প্রশ্ন। এই আমি এবার সমাধানের দিকে আসি। প্রশ্ন মেশিনের দাম ছিল, ক্রয় মূল্য ছিল কত? 4,75,000 আর রেজিস্ট্রেশন খরচ ছিল 25,000। টোটাল মেশিনের দাম হচ্ছে 5 লক্ষ টাকা। ভগ্নাবশেষ মূল্য 1 লক্ষ টাকা বাদ দিলে যে টাকা হবে সেটাকে 10 দ্বারা ভাগ করলে প্রত্যেক বছরের অবচয়টা আমরা পেয়ে যাব। আর প্রত্যেক বছরের অবচয়টা আমরা এই নোটের মাধ্যমে গণনা কার্যের মধ্যে দেখাবো। তো লাভ ক্ষতি নির্ণয় এই লেখাটা তো তুমি আশা করি সবাই পারবা। সেটার জন্য যা করতে হবে আগে শুরুতেই মোটর গাড়ি বিক্রি করছি কত টাকা সেটা দেখব, বাদ দিব পুস্তক মূল্য। এইভাবে না করে আরেকটা কাজ করা যায়। আগে দেখো সবাই, প্রথম প্রশ্ন ছিল মোটর গাড়ি বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয়। এটা নিজেরাই লিখে নিন। এবার হেডিং দাও 2 কলাম বিশিষ্ট টাকার জন্য বিবরণ, টাকা এবং টাকা। তাহলে প্রশ্ন ছিল মোটর গাড়ি, মোটর গাড়ি বিক্রয়জনিত লাভ ক্ষতি। তো মোটর গাড়ি ক্রয় মূল্য কত সেটা আগে লিখো। মোটর গাড়ি ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য ছিল কয় লাখ টাকা? 3,75,000 টাকা প্লাস 3,75,000 টাকা ছিল মোটর গাড়ির ক্রয় মূল্য আর 25,000 টাকা রেজিস্ট্রেশন খরচ। মোট ছিল কত? না 4,75,000 আর 25,000 টাকা, তার মানে 5 লাখ টাকা। মোট মূল্য কয় লাখ? 5 লাখ টাকা। বাদ দিব কি? আর এই টাকাটা পুঞ্জীভূত অবচয়। এবার প্রশ্ন হলো পুঞ্জীভূত অবচয় বাদ দিব যে মেশিনটা কবে কিনলাম, বিক্রি করলাম কবে, সেই বিষয়টা কিন্তু একটু দেখতে হবে। মেশিনের দাম ছিল কত? 40,000, 5 লাখ টাকা, 1 লাখ টাকা ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে দাম দাঁড়াবে তোমার 4 লাখ টাকা। 4 লাখ টাকা 10 দ্বারা ভাগ করলে অবচয় হবে কত? 40,000 টাকা। এক বছরের অবচয় 40,000 টাকা। জানুয়ারি মাসে কিনা হয়েছে 12 সাল, 12 সাল 13 সাল 14 সালে কোন মাসে বিক্রি করছি? অক্টোবরের 1 তারিখ বিক্রি করে দিছি। তার মানে অক্টোবর 1 তারিখ বিক্রি করছি, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 9 মাস। তাহলে আমরা কাজ করার জন্য 40,000 টাকা ইয়ারলি অবচয় 2 দ্বারা গুণ করে দাও। তারপরে এই 40,000 টাকা অবচয়কে আমি যদি 12 দ্বারা ভাগ করি, 9 দ্বারা গুণ করলেও হবে। এই 2 বছর 9 মাসে মোট অবচয় হচ্ছে তোমার 80,000 টাকা আর এদিকে 30,000 টাকা। কত? 80 আর 30 1,10,000 টাকা। এই হলো মোট পুঞ্জীভূত অবচয়। এটাই জায়গা না দেখালে কিন্তু হবে। মোট পুঞ্জীভূত অবচয় তোমরা ওয়ার্কিং এ দেখাইলে হবে একটা গণনা কার্যের মধ্যে। তো বই মূল্য হচ্ছে কত? 4 লক্ষ 3 লক্ষ কত টাকা? 90,000 টাকা। 3,90,000 টাকা হচ্ছে বই মূল্য। এটার নাম কি? বই মূল্য বা পুস্তক মূল্য। বই মূল্য। বই মূল্য থেকে বাদ দিবা কি? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত ছিল? 3 লাখ কত? 65,000 টাকা। তো কম বিক্রি করছি না বেশি বিক্রি করছি সেটা একটু কম দেখতে হবে। কম বিক্রি করছি, কয় টাকা কম বিক্রি করছি? 15,000 টাকা। তাহলে 15,000 টাকা আমার কি হলো? লিখবা কি? মোটর গাড়ি বিক্রয়জনিত ক্ষতি। কি লিখতে হবে? মোটর গাড়ি বিক্রয়জনিত ক্ষতি 15,000 টাকা। এতটুকু লেখা আশা করি সবাই পারবা। এবার প্রশ্ন হলো একটু এটা নিচে একটা গণনা কার্য দিবা যে মেশিনে মোটর গাড়ির মোট মূল্য একটু লিখে দিতে পারো। মোটর গাড়ির মোট মূল্য কত? মোটর গাড়ির মোট মূল্য লেখার সময় তুমি ক্রয় মূল্য প্লাস রেজিস্ট্রেশন করো, যে দুটো জিনিস তুমি যোগ করে দিতে পারো
ক্রয় মূল্য প্লাস কি রেজিস্ট্রেশন খরচ। রেজিস্ট্রেশন খরচ দিয়ে দিবা। ক্রয় মূল্য ছিল 4,75,000 টাকা আর রেজিস্ট্রেশন খরচ ছিল 25,000 টাকা। এই মোট টাকা হচ্ছে 5 লাখ টাকা। এবার বার্ষিক অবচয় যখন বলবে, বার্ষিক অবচয় সেটা করার জন্য কি করব, মোট মূল্য থেকে কি করতে হবে, ভগ্নাংশের মূল্য বাদ দিব। মোট মূল্য মাইনাস ভগ্নাংশের মূল্য, আর ভাগ হবে কি আয়ুষ্কাল দিয়ে। মোট মূল্য কয় লাখ টাকা ছিল, 5 লাখ টাকা। কিন্তু মোট মূল্য কত, 5 লাখ। ভগ্নাংশের মূল্য 1 লাখ, আয়ুষ্কাল 10 বছর। বার্ষিক অবচয় কত, 40,000 টাকা। এটা গণনা কার্যে তোমরা একটু দেখাই দিও। মোট মূল্য 5 লাখ টাকা, বার্ষিক অবচয় 40,000 টাকা। এবার পুঞ্জীভূত অবচয় কত, এই একটা প্রশ্ন আসতে পারে যে পুঞ্জীভূত অবচয় কত। 2012 সাল 13 সাল সেম, আমরা জানি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় কিন্তু সেম হয়। প্রত্যেক বছর অবচয়ের হার কি হয়, সমান হয়। প্রত্যেক বছরে অবচয়ের হার সমান হয়। তাহলে আমাদের 9 মাস কিন্তু আমরা যদি আরেকটা কাজ করতে পারি ওই জায়গায়, যে 40,000 কে কত 9 মাস, এক বছরের কত অংশ, 9 কে যদি 12 দ্বারা ভাগ করি তাহলে তোমাদের আসবে কত, 0.75। আগে তো 2 বছর। 40,000 টাকাকে যদি 2.97 দিয়ে গুণ করো তাও কিন্তু হয়ে যাবে, এই টাকাটা চলে আসবে। এই 1,10,000 টাকা অবশ্যই চলে আসবে। তা আমাদের ক্ষতি হয়েছে কত টাকা, এই নিয়মে তোমরা করতে পারো, এই ফরম্যাটটাই করবা। বইয়ে লেখা আছে আবার অন্যভাবে, এত কিছু করা দরকার নেই, এভাবে করো তাহলে সহজ হবে। পুঞ্জীভূত অবচয় বের করার জন্য দুইটা প্রসেস করতে পারো। 40,000 এটা একটা ওয়ার্কিং নোটে দেখায় দাও যে পুঞ্জীভূত অবচয়টা কি করে বের করা হলো। কত সাল পর্যন্ত, যে 1 অক্টোবর 2014 পর্যন্ত পুঞ্জীভূত অবচয়, এটা লিখতে পারো। 1 অক্টোবর 2014 সাল পর্যন্ত কি পুঞ্জীভূত অবচয়। 40,000 গুণ 2 প্লাস এই 40,000 কে আবার 12 দ্বারা ভাগ করে 9 দ্বারা গুণ করো, মোট কত, এদিকে হচ্ছে 80,000 প্লাস 30,000, সর্বমোট টাকা হচ্ছে 1,10,000 টাকা। পুঞ্জীভূত অবচয় বাদ দিলে কি আসে, বইমূল্য আসে। বইমূল্য থেকে বেশি বিক্রি করলে লাভ হয়, কম বিক্রি করলে লস হয়। এই পর্যন্ত তোমরা সবাই লিখে রাখবে, এই পর্যন্ত হয়ে গেছে। এরপরে হচ্ছে অবচয় হিসাব করতে বলছে। এবার অবচয় হিসাব করার আগে আমি একটু জাবেদা দেই, এই উপরে জাবেদাগুলো তোমাদের জেনে রাখা উচিত। জাবেদা না পারলে সহজে অবচয়টা করতে পারবে না। এই মেশিন কিনছিলাম কয় তারিখে, 2012 সাল জানুয়ারি মাসে কিনা হলো 1 তারিখে। জাবেদা কি হবে, প্রথম যেদিন মেশিন কিনছিলাম মোটর গাড়ি হিসাব ডেবিট হবে টাকা কত, একসাথে 5 লাখ টাকা দিয়ে দিই। আর নগদান হিসাব ক্রেডিট হবে কত লাখ টাকা, একসাথে 5 লাখ টাকা। এবার ডিসেম্বর 31, 2000 কত সাল, 12 সালে কিন্তু আরেকটা জাবেদা আছে। কি জাবেদা হবে, অবচয় ডেবিট। অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় কি হবে, ক্রেডিট। টাকা কত, 40,000। তারপরে আসো আবার ডিসেম্বর 31 এটাকে ট্রান্সফার করতে হবে। তখন আয় সারাংশ কি হিসাব কি হয়, আয় সারাংশ হিসাব ডেবিট, আর অবচয় হিসাব কি হবে, অবচয় হিসাব ক্রেডিট। টাকা কত হবে, 40,000। 12 সালে এই তিনটা জাবেদা হবে। আর 13 সালে যখন আমরা 13 সাল হবে, 2013 সালে নতুন কোনো মেশিন কিনি নাই, আগের মতন ডিসেম্বর 31 সেম জাবেদাগুলো আবার হবে 40,000 সেম টাকায় হবে, সেম নাম হবে, কোনো পরিবর্তন হবে না। আমি এটা না লিখে 14 সালে কিন্তু সেম জাবেদা হবে, জানার জন্য লিখছি
14 সালে সেম টাকা সেম জায়গাতে হবে, কারণ 14 সালে কোনো মেশিন কেনা হয়নি, 13 সালে। এবার 14 সালে যখন আসবো তখন কি করব, 14 সালে আসার পরে মেশিন বিক্রি করা হলো এবং অবচয় ধার্য করা হয়েছে। তাহলে এই 14 সালের জন্য আগে মেশিন বিক্রয় জামাতা দিতে হবে, বিক্রি করার আগে অবচয় জামাতা দিতে হবে। 12 সালের জায়গায় 14 সালে আসো। কবে মেশিন বিক্রি করছি? অক্টোবরের 1 তারিখ মেশিন বিক্রি করে দিয়েছি। যেদিন বিক্রি করছি সেই দিনই আগে অবচয় জামাতা দিতে হবে। আর কয় মাস? 9 মাস। 9 মাসের অবচয় কত হবে? অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। টাকা কত হবে? 30,000। আর আমাদের হিসাব বছর শেষ হয় কিন্তু 31শে ডিসেম্বর। এই অবচয়টা ট্রান্সফার করব এই ধরনের আরেকটা জবাবে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট, সেটা হবে সবার শেষে। কিন্তু এখন মেশিন বিক্রি করব, বিক্রয়ের জন্য কবে? সেম তারিখে আরেকটা জবাবে হবে নগদ টাকা পিস। তাহলে নগদান হিসাব কি হবে? ডেবিট হবে। নগদান হিসাব ডেবিট কয় লাখ? 3,65,000 টাকা। আর বিক্রি করাতে আমাদের লাভ হইছে, লাভের পরিমাণ কত? মোটর গাড়ি বিক্রয় জনিত লাভ না ক্ষতি হয়েছিল, ক্ষতির পরিমাণটা কত? 15,000 টাকা ডেবিট। এটা লেখার আগে পুঞ্জীভূত অবচয় লিখতে হবে, পুঞ্জীভূত অবচয়ের টাকাটা আগে লিখতে হবে। এই পর্যন্ত মেশিনটা যে ব্যবহার করা হলো তার জন্য অবচয় ধার্য করা হলো মোটমাট 1,10,000 টাকা। আর মেশিন মোটর গাড়ি বিক্রয় জনিত ক্ষতি, মোটর গাড়ি বিক্রয় জনিত ক্ষতি ডেবিট কত টাকা? 15,000 টাকা। আর সর্বমোট মোটর গাড়িটা কি হবে? মোট মূল্যে বা ক্রয় মূল্যে, মোট মূল্যটা দ্বারা মোটর গাড়ি হিসাব ক্রেডিট হবে কয় লাখ? 5 লাখ। সবগুলা তিনটা ডেবিটের যোগফল কিন্তু একটা ক্রেডিটের সমান। সর্বশেষ বলছিলাম যে এই 14 সালে ডিসেম্বর 31 একটা জামাতা হবে। অবচয় হিসাব কি হবে? আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ডেবিট হবে, অবচয় হিসাব ক্রেডিট হবে। টাকার পরিমাণ কত হবে? 30,000 টাকা। কারণ ট্রান্সফারটা করা হবে শেষ দিনে, কিন্তু ট্রান্সফারটা করা হবে আমি যেভাবে লিখে রাখছি, তোমরা ক্লিয়ার করে জিনিসটা বুঝতে চেষ্টা করো। কারণ আমি যখন অবচয় হিসাব করব এই বিষয়গুলো কিন্তু লাগবে, তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবে। মেশিন যে বিক্রি করছি, বিক্রি করার সময় নগদান হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ডেবিট, মোটর গাড়ি বিক্রয় জনিত ক্ষতি হিসাব ডেবিট, আর মোটর গাড়ি ক্রেডিট 5 লাখ টাকা। এবার আসো, যখন আমি অবচয় হিসাব করব তখন অবচয়ের সাথে সম্পর্ক কার? অবচয়ের সাথে সম্পর্ক অবচয় তো ডেবিট, তাহলে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তো অবচয় হিসাব করার সময় এই পুঞ্জীভূত অবচয়টা যাবে। অবচয় দেখো আরেকবার আছে, আয় সারাংশ ডেবিট, অবচয় ক্রেডিট, তার মানে আয় সারাংশও যাবে অবচয়ের সময়। এবার আসো, যখন মোটর গাড়ি হিসাব করব তখন একবার আমি গাড়িটা কিনছি, তারপরে কিন্তু দেখো মোটর গাড়ি হিসাব কি করা হলো? ক্রেডিট করা হয়েছে। অপোজিটে কয়টা জিনিস? একটা, দুইটা, তিনটা। যেহেতু আমি মেশিনটা বিক্রি করে দিছি, মোটর গাড়িটা বিক্রি করে দিছি, মোটর গাড়ির নামে কোনো সম্পদ কিন্তু থাকবে না, শূন্য হয়ে যাবে। মোটর গাড়ির অপোজিটে কিন্তু তিনটা বিষয় লিখতে হবে, মনে রাখবা। এই জন্য আমি আগে জাবেদাগুলো দিয়ে রাখছি, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। বুঝতে সুবিধা হওয়ার জন্য কিন্তু আমি এই বিষয়টা উল্লেখ করেছি সুস্পষ্ট করি, না হয় অনেকে এই জাবেদা দিতে কিন্তু গরিব শিখাবে, জাবেদা দিতে পারবো না। আমি চলে আসি এবার পরবর্তী প্রশ্ন, অবচয় হিসাব। মনে রাখবো, আমরা তো খতিয়ানের নিয়ম জানি, যেটা ডেবিট হয় ক্রেডিটে বসাইতে হয়, অপোজিট গুলা বসাইতে হয়। অবচয় হিসাব করার সময় আধুনিক পদ্ধতিতে করব, যেহেতু কোনো নাম উল্লেখ করে না, কোন পদ্ধতিতে করতে হবে। তুমি অবচয় হিসাব লিখো, ক্রেডিট টাকা, ডেবিট টাকা, জাবেদা পৃষ্ঠা, তারিখ। দেখা তো মনে হয় যাচ্ছে না? তারিখ লেখো, বিবরণ লিখো,
যেহেতু খতিয়ান করতেছি তাহলে জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা, ডেবিট ক্রেডিট, আর হচ্ছে জের বা উদ্ধৃত। বলছিল জাবেদা খতিয়ান হিসাব তোমার মোটর গাড়ি হিসাব 12 থেকে 14 সাল পর্যন্ত। তাহলে 2012 সাল অবচয় ডিসেম্বর 31-এ কিন্তু কাউন্ট হয়, প্রথমবারে পুঞ্জীভূত অবচয়। আমি একটু শর্ট করে লিখছি, পুঞ্জীভূত অবচয় হিসাব ছিল 40,000 কিন্তু প্রথম বছর। পুঞ্জীভূত অবচয় ছিল ক্রেডিট, লিখবো কই ডেবিটে, ডেবিট হলে ডেবিট ব্যালেন্স হয়। সেম ডে আরেকটা ছিল কি আয় সারাংশ। আয় সারাংশ কি হয়েছিল? আয় সারাংশ ডেবিট হয়েছিল 40,000 টাকায়, তাহলে ক্রেডিটে কত? 40,000 টাকা, ব্যালেন্সের করে আর কোনো টাকা নাই। ক্লিয়ার? এবার হলো 2013 সাল, সেম বিষয় লিখতে হবে। 13 সালে কোনো নতুন কোনো বিষয় নাই, সেই পুঞ্জীভূত অবচয় লিখো। পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ কত? সেম টাকায় 40,000। পুঞ্জীভূত অবচয় ছিল ক্রেডিট, লিখবো কই ডেবিট পাশে, ডেবিটে লেখে আবার ডেবিট ব্যালেন্সে লিখবা। এটা কিন্তু যোগ বিয়োগ করতে হবে, এটা আমরা সবাই জানি অলরেডি। আবার সেই আয় সারাংশ আসবে। আয় সারাংশ কি হবে? ছিল ডেবিট, লিখবা ক্রেডিটে, আর কোনো টাকা পয়সা আসবে না। সেম কাজ 2014 সালে 14 সালে আমাদের কি করতে হবে? আবার সেই সেম কাজটাই করতে হবে। মনে রাখবা, আমরা যখন অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট করছি, সেটা সেম কাজটাই করি। যেদিন আমি রেকর্ড করছিলাম সেটা ছিল অক্টোবরের 1 তারিখ। আমার যুক্তি অনুযায়ী, যেহেতু আমি মেশিন বিক্রি করলে জামাদারা দেই, এই জন্য অক্টোবরের 1 তারিখ কি লিখতে হবে? পুঞ্জীভূত অবচয়। বইয়ে যদি এটা শেষ তারিখ দেওয়া, কিন্তু আসলে এটা এমন হবে না, এই জায়গায় হওয়া উচিত। কারণ আমি যখন রেকর্ড করছি তখনই খতিয়ানের ট্রান্সফার আমি দিয়ে দিচ্ছি, কিন্তু যখন আমি শেষ দিন ট্রান্সফার করছি সেটা কিন্তু ডিসেম্বর 31, মনে রাখবো। সেই জায়গায় কি লিখবো? আয় সারাংশ কত? 30,000 টাকা। তাহলে অবচয়ের ঝামেলা কিন্তু শেষ। একটু আশা করি সবাই পারবা, সমস্যা কারো থাকবে না মনে হয়। যা বোঝানো হয়েছে এতটুকুর মধ্যে কমপ্লিট মনে করা হচ্ছে তোমাদের। অবচয় হিসাব কিন্তু করে ফেলছি। এবার আসবো মেশিন হিসাব করার জন্য। পদ্ধতি চেঞ্জ হলে টাকাগুলো চেঞ্জ হবে, কিন্তু জাবেদার কিন্তু কোনো চেঞ্জ হবে না, মনে রাখবে। জাবেদা যেভাবে দেখতেছে এভাবেই কিন্তু বসবে। পদ্ধতি পরিবর্তন হলে জাবেদার পরিবর্তন হবে না, টাকার পরিবর্তন হবে। ডিজাইনটা মনে রাখো সবাই। আশা করি 12 সাল, 13 সাল, 14 সাল প্রত্যেক সালে 2টা করে জাবেদা, শেষ সালে টাকা হবে 30,000। এটা কমপ্লিট। এবার আসো, আমাদের বই শেষ করা কিন্তু আর খুব বেশি বাকি নাই। এই অধ্যায়টা ভালো করে করো, কারণ অবচয় চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। অনার্স থেকে এই অধ্যায়টা পাইবা। সুতরাং একটু সময় দিয়ে আমরা করি, সমস্যা কিন্তু নাই। শেষেরটা আমরা করতে যাচ্ছি, সেটা হলো কোম্পানি মানুষের নাম কিন্তু আগে লিখবা। হ্যাঁ, জনাব রহিম তো আগে লিখবা অবশ্যই। আর লিখবা তুমি মোটর গাড়ি হিসাব। উপরে লেখাগুলো তো মনে হয় সবাই লিখতে পারবে, তাতে তো কারো কোনো সমস্যা হবে না। যে আর লিখবা ডেবিট ক্রেডিট, ডেবিট টাকা ক্রেডিট টাকা, আর এটা লিখবা জাবেদা পৃষ্ঠা, বিবরণ তারিখ 2012 সাল জানুয়ারি 1 তারিখ। নগদান হিসাব ছিল কিন্তু ক্রেডিট, আর এবার হবে ডেবিট। কয় লাখ টাকা হবে? 5 লাখ টাকা। এগুলো আশা করি পারবা, এতে তোমাদের কোনো সমস্যা নাই। 5 লাখ টাকা। 2013 সালে নতুন কিন্তু মেশিন কিনি নাই, সেই জানুয়ারির 1 তারিখে আবার কি লেখো? ব্যালেন্স বিডি লিখবা। টাকা কত? সেই 5 লাখ টাকা লিখবা। এবার আসো 2014 সাল, কবে? অক্টোবরের 1 তারিখে সব কিছু শেষ হয়ে গেল। মেশিনটা বিক্রি করলাম। বলছিলাম এটার অপোজিটে কয়টা নাম ছিল?
ও জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিলটা কিন্তু আগে লিখতে হবে। জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিলটা তোমার আগে লিখতে হবে। ব্যালেন্স বিডি কত? 5 লাখ টাকাই লিখতে। এবার বলছিলাম অক্টোবরের 1 তারিখ কয়টা বিষয় হবে? অক্টোবরের 1 তারিখে কয়টা হবে? 3টা বিষয় হবে। কি কি হবে বলছিলাম, কিন্তু আগেই বলে রাখছিলাম, জাবেদা করি। নগদান হিসাব ছিল ডেবিট, এবার হবে ক্রেডিট। কয় লাখ? 3,65,000 টাকা। তাহলে এই জায়গায় ব্যালেন্সটা থাকবে কত? 1,35,000 টাকা। তারপরে আবার লিখছিলাম কি? পুঞ্জীভূত অবচয়। তোমরা স্পষ্ট করে লিখবা একটি পুঞ্জীভূত অবচয় 1,10,000 ছিল ডেবিট, লিখবো কি ক্রেডিট পাশে 1,10,000 থাকবে কত? 25,000 টাকা। আমাদের একটু দেখতে হবে কোন একটা মিস্টেক আছে কিনা। পুঞ্জীভূত অবচয় ছিল 1,10,000 টাকা। 1,10,000 বাদ দিলে থাকবে 25,000 টাকা। আমাদের লসের জাবেদাটা আসলে কত টাকা হয়েছিল? মেশিন বিক্রয়জনিত ক্ষতি ছিল, ও সব জায়গায় আমি একটা আমি একটু দেখে আসি আমি কোনো একটা মিস্টেক করে ফেলছি কিনা। মেশিনটার দাম ছিল 5 লাখ টাকা। হ্যালো, তারপরে ক্রয় মূল্য ছিল, পুঞ্জীভূত ছিল 1,10,000 টাকা। আমি কত লিখছিলাম আমার খেয়াল নাই আসলে, আগেরটাতে 3,90,000 কিন্তু হবে। আমি কত লিখছি নিজে বলতে পারছি না। যাই হোক, আগে যদি ভুল করে থাকি একটু সংশোধন করে নাও। 5 লাখ টাকার মোট মূল্য, 1 লাখ টাকা পুঞ্জীভূত অবচয়, 1,10,000 বাদ দিলে এটা হওয়ার নাম হচ্ছে বই মূল্য। বই মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেব। বিক্রয় মূল্য কত? 3,65,000। সবই মনে হয় ঠিকঠাক ছিল। 3,90,000 থেকে 65 যখন বাদ দিছি তখন আমি 15,000 টাকা লিখছি। আসলে এটা 15,000 টাকা না, তোমরা একটু সংশোধন করে নিবা। এই বিক্রয়জনিত ক্ষতির পরিমাণ কত? 25,000 টাকা। এই একটা সংশোধনী দিয়ে দিলাম তোমাদেরকে। তা আমার মেশিন বিক্রয়জনিত ক্ষতি এই জায়গায় লিখবা কি? মোটর গাড়ি বিক্রয়জনিত ক্ষতি ডেবিট ছিল, কিন্তু ডেবিট লিখবো কই? ক্রেডিটে 25,000 টাকা। এই জায়গা তো 25,000 টাকা ছিল এই ব্যালেন্স। হ্যাঁ, এই শেষ করে আর কি হবে না, ব্যালেন্সটা কিন্তু হবে না, যেহেতু মেশিনটা বিক্রি করে দিছি। তো তোমরা এভাবে ধারাবাহিক অঙ্ক করতে থাকবে। আশা করি এই অঙ্কটা সবাই আমাকে করে জমা দেবা। কিন্তু 2017 সাল কোন বোর্ড? 2017 সাল দিনাজপুর বোর্ডের অঙ্কটা সবাই আমাকে করে জমা দিবা। আর তোমরা অঙ্কগুলো দেখতে দাও, কমেন্টসে জানাইবা যে কোনটা বুঝতেছো কি বুঝো নাই। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি আগে যোগ বিয়োগ করতে একটা ভুল করছি, তো আমি আজকের মতন রেখে দিব। আমাকে অবশ্যই ইনফর্ম করবা কমেন্টস করে কি অবস্থা তোমাদের। আল্লাহ হাফেজ। আজকের মতন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত আসবে অবশ্যই কমেন্টসে লিখবা কারা কারা দেখছো সবটুকু। এবং যারা আমার সাথে এখনো কন্ট্যাক্ট করো নাই, অনেকেই আছে কিন্তু কন্ট্যাক্ট করা হয় নাই, তোমরা আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবা কিন্তু।